হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েট ফর জব। আজকে আমরা ম্যাথমেটিক্সের রেশিও এবং প্রপোর্শন অর্থাৎ অনুপাত এবং সমানুপাতের কিছু অঙ্ক আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন বলেছে যে 700 টাকা এ, বি এবং সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে এ ও বি এর টাকার অনুপাত 2/3 এবং বি এবং সি এর টাকার অনুপাত 4/5 হয়। তাহলে এ, বি এবং সি এর টাকার পরিমাণ কত? দেখো, খুব একটা কঠিন নয়, সহজ প্রশ্ন। কিভাবে করব? এ ইজ টু বি সমান বলেছে 2:3, বি ইজ টু সি সমান বলেছে 4:5। এবার কি করব? এই দুটোকে বিটাকে সমান করব, কারণ বি কমন আছে। কমন হওয়ার জন্য কি করতে হবে? তাহলে বিটাকে যেহেতু 3 আছে 12 করতে হবে, 4 আছে 12 করতে হবে। তাহলে উপরেরটাকে এইচ টু বি কে 4 দিয়ে গুণ করব, তাহলে এটা হয়ে যাবে 8:12। আর এটাকে 3 দিয়ে গুণ করলে এটা হবে 12:15। তার মানে আমরা এখান থেকে বলতে পারি এ ইজ টু বি ইজ টু সি সমান কি হবে? 8:12:15। কঠিন না? বোঝা গেল? তাহলে এখান থেকে এর অংশ কত হবে? এ ডিভাইডেড বাই টোটাল অনুপাত 35 ইন্টু 700। তাহলে এটা কত হচ্ছে? গুণ করলে এর অনুপাত, সরি, এটা হচ্ছে 8। 8/700, 8/35 ইন্টু 700, তাহলে এটা কত হচ্ছে? 35×2=70, মানে হচ্ছে 160 টাকা। তাহলে দেখো, এখানের মধ্যে অপশন একটাই আছে, এ 160। তাহলে আমরা করে নিলাম। যদি তোমাদের বি বের করতে হয় তাহলে বি সমান কত হবে? দেখো, 12 ইন্টু 20, কারণ 20 অনুপাত করেছি, তাহলে সেটা হয়ে যাবে 240। সি কত হয়ে যাবে? 15 ইন্টু 20 সমান হয়ে যাবে 300। তাহলে এটা দেখো অ্যান্সার মিলে গেছে। আশা করি বোঝা গেল। চলো পরবর্তী প্রশ্ন। তাহলে দেখো অ্যান্সার এখানে বি দেওয়া আছে, কোনো সমস্যা নেই। চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে। আচ্ছা, তোমরা এখান থেকে ডাব্লিউবিপি, কেপি, জিকে, রেলওয়েজ এর স্টাডি ম্যাটেরিয়াল কালেক্ট করতে পারবে। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নাও, অথবা ডিসক্রিপশন বক্স থেকে তোমরা পিডিএফ কেনার লিঙ্ক পেয়ে যাবে। খুবই স্বল্প মূল্যে দেখতে পাচ্ছ এই স্টাডি ম্যাটেরিয়াল গুলো তোমরা পেয়ে যাবে। অর্থাৎ এগুলোর মাধ্যমে তোমরা নিজেদের প্রস্তুতিকে চূড়ান্ত করতে পারো। অবশ্যই পারচেজ করে নিও তোমাদের সাফল্য, ওয়েট ফর জবের সঙ্গে নিজেদের সাফল্য চূড়ান্ত করার জন্য। চলো পরবর্তী প্রশ্ন। বলেছে একটি বিদ্যালয়ের ছাত্র এবং ছাত্রীর সংখ্যার অনুপাত 4:5। যদি 100 জন ছাত্রী বিদ্যালয় পরিত্যাগ করে তবে অনুপাত হয়ে যায় 6:7। তাহলে বিদ্যালয়ের ছাত্র সংখ্যা কত? দেখো, কঠিন নয়, সহজ প্রশ্ন। কি বলেছে? বিদ্যালয়ের ছাত্রছাত্রীর অনুপাত 4:5। তাহলে যদি ছাত্র আর ছাত্রীর আমরা অনুপাত করি তাহলে সেটা হচ্ছে 4:5। এবার এখানে বলেছে কি, 100 জন ছাত্রী চলে গেছে, এখন অনুপাত হয়ে গেছে 6:7। এবার একটা জিনিস বোঝো, যেহেতু ছাত্রীরা গিয়েছে তাহলে ছাত্র সংখ্যা তো পরিবর্তন হয়নি। তাহলে দুটোর মধ্যে ছাত্র সংখ্যার অনুপাতটাকে আমরা যদি ফিক্সড করি তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। আমরা বুঝতে পারবো কি ব্যাপার। তাহলে 6 থেকে, তাহলে এটাকে যদি আমরা 6 দিয়ে গুণ করি তাহলে এটা কত হয়ে যাবে? 6×4 = 24 হবে। আর এটা 6×4 4 দিয়ে গুণ করলে 24 হবে। তাহলে আমরা কি করলাম? 6 দিয়ে গুণ করেছি, তাহলে এটা হবে 30। এটা হবে এখন 28। তাহলে দেখো পরিবর্তনটা কোথায় হয়েছে? ছাত্রীদের পরিবর্তন হয়েছে, ছাত্রদের কোনো পরিবর্তন হয়নি। তাহলে পরিবর্তন হয়েছে মাত্র 2 ইউনিট। তাহলে ছাত্রীদের এই যে 2 ইউনিট, ভালো করে বোঝো, এই 2 ইউনিট সমান হচ্ছে 100 জন। 100 জন, তাহলে অবশ্যই 1 ইউনিট মানে এক্স যদি আমরা ভাবি তাহলে সেটা হচ্ছে 50। এবার বলছে ছাত্র সংখ্যা কত? তাহলে ছাত্র সংখ্যা আমরা গুণ করব 50 এর সাথে ইউনিট, টোটাল ইউনিট। এবার এখানে একটা গন্ডগোল হয়ে যাবে কি, যদি অপশনে 200 কোনো মতে দেওয়া থাকে তোমরা 500 সাথে 4 গুণ করবে, বলবে স্যার 200, ব্যাস অঙ্ক ভুল হয়ে গেল। কেন? তোমাদের এখন ইউনিটটা ধরতে হবে এই 24টাকে। কেন? কারণ ছাত্র সংখ্যা 24 ইউনিটের আছে, 4 ইউনিট নয় কিন্তু, কারণ আমরা বাড়িয়েছি। তাহলে 50 গুণিত 24 যদি আমরা গুণ করি সেটা হবে 1200। তাহলে বিদ্যালয়ে এখন ছাত্র সংখ্যা 1200 জন রয়েছে। আশা করি বোঝা গেছে। অপশন এ হবে আমাদের উত্তর। চলো দেখো, দেখতে পাচ্ছি আমরা অপশন এ আমাদের অ্যান্সার রয়েছে। চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে। এ এবং বি এর বর্তমান বয়সের মূল্য 3:1। 15 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 2:1। তাহলে তাদের বর্তমান বয়স কত? খুবই সহজ ব্যাপার, কিছু কঠিন ব্যাপার নয়। দেখো, দুটো ধরে নিলাম, এ ইজ টু বি। তাহলে বর্তমানে তাদের বয়সের অনুপাত, এর হবে 3x, এর হবে x। তাহলে 15 বছর পরে কি হবে? 15 বছর পরে পিতা হবে 3x প্লাস 15, আর পুত্র হবে x প্লাস 15। তাহলে সেই অনুপাতটাই কত? 2:1। ব্যাস, কোনাকুনি আমরা গুণ করে দেবো। 3x প্লাস 15 সমান হবে 2x প্লাস 30। তাহলে এখান থেকে x সমান কত হবে? x সমান হয়ে যাবে 15। x যদি 15 হয়ে যায় তাহলে বর্তমান বয়স কি হলো? তাহলে মানে পুত্রের হচ্ছে 15 বছর বয়স, কারণ x সমান 15, আর পিতার হচ্ছে 15 × 45। তাহলে অ্যান্সার হয়ে যাবে 45 × 15। তাহলে এখানেও অ্যান্সার হবে অপশন এ। আশা করি বোঝা গেল। চলো দেখো, অ্যান্সার আমাদের অপশন এ রয়েছে। নেক্সট, 76 টাকা এ, বি এবং সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো বি যা পায় এ তার থেকে 7 টাকা বেশি পায়, সি যা পায় বি তার থেকে 6 টাকা বেশি পায়। তাহলে আমরা মনে করে নিলাম, বি যদি এখানে x টাকা পায় তাহলে এ কত টাকা পাবে?
টাকা বেশি পাবে, এ পাবে x+7। আর সি তাহলে কত পাবে? সি বলেছে বি এর থেকে 6 টাকা বেশি পায়, তাহলে সি ডেফিনেটলি 6 টাকা কম পাবে এখানে। এবার এখানে অনুপাতগুলোর মধ্যে দেখো, তার মানে বি এর থেকে এ এর অনুপাত বেশি হবে। এখানে কোন অপশন গুলো আছে? অপশন বি এরকম আছে আর অপশন সি এরকম আছে, যেখানে এটা হয়েছে। কিন্তু পরেরটাই যদি দেখো যে এর মধ্যে কোনটায় এক্স যদি তার মানে 25 হবে বা 24 হবে, তাহলে আমরা যদি 25 মনে করি, এক্স সমান যদি 25 মনে করি, তাহলে 7 যোগ করলে হবে 32, আর 25 থেকে 6 বিয়োগ করলে হবে 19। তাহলে দেখো আমাদের অ্যান্সার, দেখো অপশন বি আমাদের অ্যান্সার হয়ে গেল। এবার যদি তোমরা 24 ধরো, 24 ধরলে তার সাথে 7 যোগ করলে হবে 31, আর 24 থেকে আমরা যদি 6 বিয়োগ করি হবে 18। তাহলে দেখো এটা আমাদের মিলছে না, মিলছে না, এই দুটো সম্ভাবনা ছিল, তাহলে অপশন হবে, অপশন বি আমাদের অ্যান্সার হবে। আশা করি বোঝা গেল। চলো, অপশন বি আমাদের উত্তর রয়েছে। পরবর্তী প্রশ্ন আলোচনা করি। দুই ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত 5:7। 16 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 3:5। তাহলে বর্তমান বয়স কত? তাহলে দেখো, বর্তমান বয়সের অনুপাত 5x আর 7x, দুজন বুঝলাম। এবার বলেছে কি দুজনের 16 বছর আগে, 16 বছর আগে এর বয়স ছিল 5x-16, এর বয়স ছিল 7x-16। তাহলে সেটা কত? সেটা 3:5। ব্যাস, আমরা কোটাকুটি গুণ করব, তাহলে কত হবে? 5 5 25x মাইনাস 8 16 5 80 সমান হবে 7 3 21x মাইনাস 16 3 48। তাহলে বিয়োগ করলে হবে 4x ইজ ইকাল টু 32, x ইজ ইকাল টু হবে 8। তাহলে x যদি 8 হয়, তাহলে এটা কত হবে? 8 7 56 বছর, আর এটা কত হবে? 8 5 40 বছর। তাহলে অবশ্যই সি, বর্তমান বয়স 40 বছর এবং 56 বছর হবে। অপশন সি হবে উত্তর। আশা করি বোঝা গেছে। চলো, অপশন সি উত্তর রয়েছে। নেক্সট, এ এবং বি এর আয়ের অনুপাত 3:2, বি এবং ব্যয়ের অনুপাত 5:3। খুব ভালো প্রশ্ন। যদি প্রত্যেকের সঞ্চয়ের পরিমাণ 1000 টাকা হয়, ঠিক আছে, তাহলে বি এর আয় নির্ণয় করো। ঠিক আছে, এই অঙ্ক একটু লেন্দি অঙ্ক, কিন্তু কিভাবে করতে হবে দেখো। এর ক্ষেত্রে আর বি এর ক্ষেত্রে এর আয় যদি 3x হয়, তাহলে বি এর আয় কত হবে? 2x হবে ডেফিনেটলি, তাই তো? অসুবিধা নেই। এর আয় যদি 3x হয়, বি এর আয় 2x হবে। এবার বলেছে এর তাহলে ব্যয় কত? 5। এবার দেখো এক্স ধরলে হবে না, কারণ অনুপাত এখানে আলাদা, 5y, বি এর হচ্ছে 3y। ওকে, এবার শর্তানুযায়ী আমরা কি বলতে পারি? দুটো সমান, কারণ দুজনেরই সঞ্চয় যেহেতু 1000 টাকা বলেছে, তাহলে 3x মাইনাস 5y সমান আমরা বলবো 2x মাইনাস 3y। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? বিয়োগ করলে আমরা পাচ্ছি এক্স, 3x মাইনাস এক্স মানে এক্স ইজ ইকাল টু 2y। তাহলে এক্স এর সাথে 2y এর সম্পর্ক, তাহলে 3x মানে আমরা কি বলতে পারি? 6y বলতে পারি। আর 4x, 2x মানে 3x মানে 6y, 4x মানে 2x মানে 4y। তাহলে 4y আয়, 3y ব্যয়, ব্যয় এর বি এর ক্ষেত্রে, আর এর ক্ষেত্রে 6y আয়, 4y ব্যয়। তাহলে ব্যাস, ভালো কথা। তাহলে এখান থেকে আমরা কি বলেছে? সঞ্চয় বি এর আয় 4y, ব্যয় 3y। তাহলে অবশ্যই y হচ্ছে তার আয়, তাহলে y সমান কত? এখানে 1000 টাকা আমরা পেয়ে গেছি। তাহলে বি এর আয় কত হবে? 4y মানে 4 গুণিত 1000 টাকা। তাহলে বি এর আয় হয়ে যাবে 4000 টাকা। আশা করি বোঝা গেল। অপশন বি আমাদের উত্তর হবে। আশা করি ক্লিয়ার। চলো, নেক্সট প্রশ্ন কি বলেছে? অ্যান্সার 4000। আচ্ছা, এটা বলেছে এ বি এবং সি এর আয় এবং ব্যয়ের অনুপাত 7:9:12 এবং ব্যয়ের অনুপাত 8:9:15। এর আয়ের 22-25% সঞ্চয় করলে এদের সঞ্চয়ের অনুপাত কত? দেখো, এটা অঙ্কটা একটু লেন্দি হতে পারে। এ বি এবং সি পুরো সলভ আমাদের করার দরকার নেই, কারণ অপশন আমাদের মাথায় রাখতে হবে। তাহলে সেই আগের মতো 7x আয়, 9x আয়, 12x আয়, ব্যয় কত? 8y ব্যয়, 9y ব্যয়, আর 15y ব্যয় রয়েছে, তাই তো? তাহলে এখানে আমরা শর্তানুযায়ী বলতে পারি 7x-8y। তাহলে এর ক্ষেত্রে আয় এবং ব্যয়ের পার্থক্য মানে কত? 25%। মানে আয়ের 25% মানে 7x/4। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে অ্যান্সার কি হচ্ছে? 7x-8y মানে হচ্ছে 7x/4। ভালো কথা। এবার এখানে কি বলেছে দেখো, এটা যদি তাদের আয় হয়, 25% যদি সঞ্চয় করে, তাহলে এ ব্যয় করেছে কত পার্সেন্ট? 75%। তাহলে 75% মানে এটা হবে কত? 21x/4। তার 21x/4 কেন হবে? কারণ 7x যদি আয় থাকে, তার 75% মানে 3-4 দিয়ে গুণ হবে 21x/4। তাহলে সেটা সমান কি? সেটা সমানই হচ্ছে তার 8y ব্যয়। তাহলে এখান থেকে আমরা x y এর সম্পর্ক পাচ্ছি যে 21x সমান 32y। তাহলে এখান থেকে আমরা বলছি যে x/y সমান হচ্ছে 32:21। এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এটাই আমাদের কাজে লাগবে। তাহলে দেখো এর সঞ্চয় তাহলে কত? তাহলে a/b/c যদি সঞ্চয় করি, আমরা পুরো করব না, এটা বের করব। যদি একটা মিলে যায়, তাহলে আমাদের উত্তর হবে এর সঞ্চয় কত হবে? তাহলে 32 গুণিত 7 মাইনাস 8 গুণিত 21।
দেখতে পাচ্ছি তার সঙ্গে H2 হবে, তাহলে এটা করলে কি হবে 224 বিয়োগ 168 সমান হবে 56, তাহলে 56 H2 সামথিং উত্তর হবে। তাহলে উত্তরের মধ্যে একটাই অপশন আছে 56 H2, তাহলে আমরা অ্যান্সার করে দিলাম অপশন এ। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন দেখো, অপশন এ উত্তর। একটি ত্রিভুজের তিনটি বাহু 6, 5, 6 এবং 8 এর সমানুপাতিক। তাহলে তিনটে বাহু একটা 5x, একটা 6x, একটা 8x। বৃহত্তম এবং ক্ষুদ্রতম বাহুর সমষ্টি 39। বৃহত্তম বাহু x 5 8x আর ক্ষুদ্রতম বাহু 5x। যোগ করলাম, যোগ করলে আমাদের কত হবে? যোগ করলে হবে 13x। 13x সমান কত? এটা আমাদের 39, 39 আমাদের রয়েছে। তাহলে 13x সমান যদি 39 হয়, তাহলে x সমান কত হবে? 3 হবে। তাহলে মধ্যম বাহু যেহেতু 6x, তাহলে 6 ইন্টু 3, 6 3 18 সেন্টিমিটার আমাদের উত্তর। অপশন সি 18 সেন্টিমিটার আমরা করে নিলাম। চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে, দেখো উত্তর আমাদের 18 সেমি। নেক্সট প্রশ্ন বলেছে এ ও বি এর মাসিক ব্যয়ের অনুপাত 5/6 ইন্টু 3/4। সেই রকম অঙ্ক, মাসে যথাক্রমে 1800 এবং 1600 টাকা সঞ্চয় করলে বি এর মাসিক আয় কত? তাহলে দেখো সেইভাবে এ এর আয় 5x, ব্যয় 3y, তাহলে 5x মাইনাস 3y সমান 1800। আগের মতো যেহেতু আর আমি লিখছি না অতটা। আর এর আয় কত? বি এর আয় 6x, ব্যয় কত? 4y, তাহলে এটা কত হচ্ছে? 1600 টাকা। এবার আমাদের দেখো এটা 1 নাম্বার সমীকরণ, এটা 2 নাম্বার সমীকরণ। সলভ করার নিয়ম আমরা জানি। তাহলে আমরা প্রথমে ওয়াইটাকে কাটার চেষ্টা করব। ওয়াই করলে এটা 4 দিয়ে গুণ করলে এটা কি হবে? এটার সঙ্গে ইন্টু 4 যদি করব, এটার সঙ্গে ইন্টু 3 করব। তাহলে 5 4 20x মাইনাস 12y সমান হবে 7200, 7200। আর এটা 6 4 6 দিয়ে 6 3 18x মাইনাস 12y সমান হবে 16 3 4800, 4800। এবার যদি বিয়োগ করি, এটা হবে প্লাস, এটা হবে বিয়োগ, এটা হবে বিয়োগ, তাহলে হবে 2x সমান হয়ে যাবে 2400, 2400, তাই তো? 2400 হবে আমাদের। তাহলে এটা অ্যান্সার। তাহলে x সমান কত হবে? x সমান হবে 1200 টাকা। তাহলে 1200 টাকা হলে বি এর মাসিক আয় কত? বি এর মাসিক আয় 1200 ইন্টু যেহেতু 6x তার আয়, তাহলে এটা হবে 6x, 1200 ইন্টু 6, 12 6 7200, 7200 টাকা। দেখো অ্যান্সার আশা করি বোঝা গেল। কঠিন নয়, একটু সলিউশন করতে হবে। চলো লাস্ট প্রশ্ন, উত্তর দেখো ডি দেওয়া আছে। লাস্ট প্রশ্ন আজকে ভীষণ ভালো অঙ্ক। একটি বাক্সে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রা মিলিয়ে 378টি মুদ্রা আছে, মানে মুদ্রার সংখ্যা দেওয়া আছে। মূল্যের অনুপাত দেওয়া আছে 13:11:7। তাহলে 50 পয়সার মুদ্রা কতগুলো? তাহলে দেখো মূল্য যদি 13x মূল্যের হয়, তাহলে সংখ্যাতেও নিশ্চয়ই 1 টাকা 13টাই থাকবে, তাহলে 13x। মূল্যের দিক থেকে যদি 11 টাকা থাকে, তাহলে কয়েনের দিক থেকে 50 পয়সা কতগুলো থাকবে? ডবল থাকবে, কারণ দুটো 50 পয়সা মিলে 1 টাকা। তাহলে অবশ্যই সংখ্যার দিক থেকে সে 22x সংখ্যক হবে। 25 পয়সা যদি 7x সংখ্যক যদি তার মূল্য হয়, তাহলে মুদ্রা হবে তার 4 গুণ, তাহলে হবে 27 4 28x সংখ্যক। সেটাই তো আমাদের বলেছে 378টা মুদ্রা। তাহলে যোগ করলে আমরা পাচ্ছি 63x সমান হচ্ছে 378, x সমান আমাদের হচ্ছে 6। তাহলে 6 অনুপাত রয়েছে, তাহলে 50 পয়সার মুদ্রা কতগুলো আছে? 22x রয়েছে, তাহলে 22 ইন্টু 6 মানে 132 খানা রয়েছে 50 পয়সার মুদ্রা। বোঝা গেছে? সহজ অঙ্ক, যত তাড়াতাড়ি করবে তত তাড়াতাড়ি এক্সামে অন্যান্য কোশ্চেনও করতে পারবে। ওকে, দেখো অ্যান্সার হচ্ছে বি। ওকে, তাহলে ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। এই ধরনের আরো ক্লাস পেতে অবশ্যই আমাদের চ্যানেল ওয়েট ফর জব ফলো করো। ধন্যবাদ।